আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার উদ্দেশ্যই হলো গতকাল উদীয়মান ছাত্র নেতা হাদি কে খুব কাছ থেকে গুলি করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। বিভিন্ন মিডিয়া, বিভিন্ন আমাদের নিরাপত্তা সংস্থা তারা বিষয়টিকে খুব গুরুত্বের সহিত উদ্ঘাটন করার চেষ্টা করছে। তো সেই প্রেক্ষাপটে বাংলাদেশের বর্তমান চিত্রের একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি। এর শিরোনামই হলো প্রান্ত সীমায় বাংলাদেশ, পরিকল্পিত যুব রাজনীতি কিভাবে একটি রাষ্ট্রকে অনিরাপদ করে তুলছে, যখন নির্বাচন সমাধান নয় বরং বিস্ফোরণের ট্রিগার হয়ে উঠছে। বন্দুকের মুখে গণতন্ত্র। বাংলাদেশের নির্বাচন তফসিল ঘোষণার পরদিনই প্রকাশ্য দিবালোকে একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে গুলি করা হয়, যার নাম হলো হাদি। এটি কোনো বিচ্ছিন্ন অপরাধ ছিল না, এটি ছিল একটি সংকেত, একটি স্পষ্ট বার্তা যে নির্বাচন যখন একটি রাষ্ট্রকে স্থিতিশীল করার উপায় নয় বরং ইতিমধ্যেই অস্থির রাজনৈতিক বাস্তবতায় এটি আগুনে ঘি ঢালার অনুঘটক হয়ে উঠেছে। প্রকাশ্যে লাঞ্চিং, আইনজীবী ও অধ্যাপকদের মব লাঞ্ছনা, নিরাপত্তা বাহিনীর উপর হামলা, লক্ষ্যভিত্তিক হত্যা, এই ঘটনাগুলো ভয়াবহভাবে নিয়মিত হয়ে উঠেছে। এগুলো কোনো এলোমেলো বিশৃঙ্খলা নয়, এগুলো একটি সুস্পষ্ট শক অনুসরণ করছে, যা ইঙ্গিত দেয় পরিকল্পিত অস্থিতিশীলতার কৌশলের দিকে। বাংলাদেশ আজ কেবল বিভক্ত নয়, তাকে পদ্ধতিগতভাবে অনিরাপত্তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। যুব সমাজকে অস্ত্রীকরণ, পরিণতিহীন রাজনীতি। সারা দেশে ছাত্র ও তরুণদের, যাদের অনেকেই রাজনৈতিক শিক্ষা বা প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা নাই, রাজনৈতিক সংঘাতের সম্মুখ সারিতে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। তাদের সামনে দেখানো হচ্ছে নেতৃত্ব, ক্ষমতা ও ইতিহাস গড়ার স্বপ্ন, কিন্তু দেওয়া হচ্ছে না দায়িত্ববোধ, সংযম কিংবা জবাবদিহিতার শিক্ষা। এটি যুব ক্ষমতায়ন নয়, এটি যুব অস্ত্রীকরণ। অপরিণত ছাত্রদের রাষ্ট্রীয় কর্তৃত্বকে চ্যালেঞ্জ করতে, নিরাপত্তা বাহিনীর মুখোমুখি দাঁড়াতে এবং ভীতি ও বল প্রয়োগের মাধ্যমে রাজনৈতিক বয়ান চাপিয়ে দিতে উৎসাহিত করা হচ্ছে। যখন অপরিণত আচরণকে সাহস বলা হয় আর আগ্রাসনকে আন্দোলন, তখন ফলাফল অনিবার্য নাগরিক আলোচনার জায়গা দখল করে নেয় মব শাসক। ইতিহাস এক্ষেত্রে নির্মমভাবে স্পষ্ট যে জাতি তার ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিষ্ঠান গড়ার আগে প্রতিষ্ঠান ভাঙতে শেখায়, সে জাতি টিকে থাকে না। মব বিচার, নৈতিক কর্তৃত্বের পতন। সবচেয়ে আতঙ্কজনক প্রবণতাগুলোর একটি হলো মব লাঞ্ছনার স্বাভাবিকীকরণ। জ্যেষ্ঠ আইনজীবী আক্রান্ত হন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা ছাত্রদের হাতে প্রকাশ্যে অপমানিত হন,
সম্মানিত নাগরিকদের টেনে আনা হয় ভাইরাল অপমানের মঞ্চে। এটি প্রতিবাদ নয়, এটি প্রতীকী মৃত্যুদণ্ড। যখন মব শান্তি দিতে পারে, অপমান করতে পারে, আধিপত্য বিস্তার করতে পারে, তখন রাষ্ট্র নিঃশব্দে তার বিচারিক কর্তৃত্ব ছেড়ে দেয়। আইন তখন ঐচ্ছিক হয়ে যায়, মর্যাদা হয়ে পড়ে দর কষাকষির বিষয়, ভয় হয়ে ওঠে সামাজিক চুক্তি। নতুনভাবে যে সমাজ প্রকাশ্যে অপমানকে হাততালি দেয়, যেই সংস্কারের দিকে এগোয় না, সে বিশৃঙ্খল রূপে কর্তৃত্ববাদ অনুশীলন করে। নিরাপত্তা বাহিনীর উপর হামলা যখন রাষ্ট্র নিজেকেই আঘাত করে, রাষ্ট্রীয় ভাঙনের সবচেয়ে পরিষ্কার লক্ষণ হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপর ক্রমবর্ধমান হামলা। এরা কেবল ব্যক্তি নয়, এরা প্রতীক। তাদের উপর আক্রমণ মানে ঘোষণা দেওয়া রাষ্ট্র আর বৈধতা বা ভয়ের উৎস নয়। এভাবেই রাষ্ট্র ভেঙে পড়ে, কোনো বহিঃশত্রুর আক্রমণে নয়, বরং ভেতর থেকে ক্ষয়ে গিয়ে। যখন নিরাপত্তা বাহিনী দ্বিধাগ্রস্ত হয়, কর্তৃত্ব খণ্ডিত হয় আর সহিংসতার তাৎক্ষণিক পরিণতি থাকে না, তখন রাষ্ট্র ঢুকে পড়ে এক বিপজ্জনক শূন্যতায়, যেখানে ক্ষমতায় যায় সবচেয়ে জোরে চিৎকারকারী বা দ্রুততম আঘাতকারীর হাতে। কৌশলগত বিভাজন, নির্বাচন বনাম নির্বাচনহীনতা। দেশকে ইচ্ছাকৃতভাবে দুইটি আপসহীন শিবিরে ভাগ করে দেওয়া হয়েছে। একদল নির্বাচন চায় আর একদল নির্বাচন প্রত্যাখ্যান করে। এই দ্বিমাত্রিক বিন্যাসে আলোচনা, সংস্কার কিংবা ঐক্যের কোনো জায়গা নেই। এটি একটি পরিচিত অস্থিতিশীলকরণ কৌশল। জাতিকে বাধ্য করো স্থবিরতা আর বিশৃঙ্খলার মধ্যে একটি বেছে নিতে। এই পরিবেশে নির্বাচন আর গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে না, তা পরিণত হয় সহিংসতা, উটচাল ও আন্তর্জাতিক বিভ্রান্তির কেন্দ্রবিন্দুতে। পরিচিত সৎ নেতৃত্বহীন রাষ্ট্র তৈরির রেসিপি। বিশ্ব রাজনীতির পর্যবেক্ষকদের কাছে এই চিত্র নতুন নয়, ধাপগুলো পাঠ্য বইয়ের মতো স্পষ্ট। যুব সমাজকে উগ্র করা, মব সহিংসতাকে স্বাভাবিক করা, প্রতিষ্ঠানকে দুর্বল করা, নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু বানানো, রাষ্ট্রকে অবৈধ ঘোষণা করা, বিশৃঙ্খলাকে বিপ্লব হিসাবে উপস্থাপন করা। এভাবেই নেতৃত্বহীন রাষ্ট্র তৈরি হয়, দুর্ঘটনায় নয়, পরিকল্পনায়। সবচেয়ে মর্মান্তিক সত্য হলো, এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ব্যবহৃত যারা, অর্থাৎ ছাত্র ও তরুণ কর্মীরা। ব্যবস্থা ভেঙে পড়লে তারাই প্রথম বলি হয়। বিশ্ব কেন ভাববে বাংলাদেশ কোনো প্রান্তিক রাষ্ট্র নয়? এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ও আঞ্চলিক নিরাপত্তার এক গুরুত্বপূর্ণ সংযোগস্থলে অবস্থান করছে। এখানে অস্থিতিশীলতা স্থানীয় থাকে না, তা ছড়িয়ে পড়ে। একটি অস্থির বাংলাদেশ মানে বৈশ্বিক উৎপাদন ও সরবরাহ শৃঙ্খলে আঘাত, আঞ্চলিক শরণার্থ প্রবাহে ঝুঁকি, প্রক্সি রাজনৈতিক পরীক্ষার ক্ষেত্র হয়ে ওঠা। আন্তর্জাতিক মহলের নীরবতা বা সরলীকৃত ব্যাখ্যা কোনো সমাধান নয়। এই সংকট কেবল নির্বাচন দিবসের শিরোনামে ধরা পড়ে না। এটি বুঝতে হলে দেখতে হবে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতায় কারা লাভবান হয়। পরিশেষে একটি রাষ্ট্র রাজনৈতিক পরীক্ষাগারের খেলনা নয়। বাংলাদেশের মানুষের অভাব নেই, অভাব আছে রাজনীতিতে সংযম, দায়িত্ববোধ ও সত্যের। তরুণ মস্তিষ্ককে ব্যবহারের পণ্য বানানো, মব বিচারের বৈধতা দেওয়া, রাষ্ট্রীয় কর্তৃত্ব ক্ষয় করা, এসব হয়তো সাময়িক রাজনৈতিক সুবিধা দেয়, কিন্তু স্থায়ীভাবে জাতিকে ক্ষতবিক্ষত করে। প্রশ্ন এখন আর এই নয় বাংলাদেশ অনিরাপদ কিনা, প্রশ্ন হলো
এই অনিরাপত্তা কি প্রতিহত করা হবে, নাকি সচেতনভাবে কাজে লাগানো হবে? যতক্ষণ না দেশটি ভেঙে পড়ে, ইতিহাস এই উত্তর মনে রাখবে। তো ধন্যবাদ দর্শক শ্রোতা, আপনারা ভালো থাকবেন। বাঙালিয়ানা দর্শন চর্চা কেন্দ্র থেকে আমি মনিরুল আপনাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি। মালিক ভরসা। জয় জয় মালিক।